শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কাটেনি ঝুঁকি। মেডিকেল বোর্ডের নিবিড় পরিচর্যায় বিএনপি চেয়ারপারসন। হাসপাতালের বাইরে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান। 2 সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল গ্রেফতার। অস্ত্র ও গুলি উদ্ধার। কক্সবাজারে ইয়াবা কাণ্ডে র্যাবে গণবদলির ঘটনায় চাঞ্চল্য। তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নামের যখন মিল আছে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাকে ওইখানে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। নিরীহ মানুষকে ওইভাবে ইয়াবা অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়ে ইয়াবা ব্যবসায়ী বানিয়েছে, অস্ত্র ব্যবসায়ী বানিয়েছে। সাধারণ মানুষকে তারা এভাবে কি মিথ্যা মামলায় ফাঁসিয়ে, টাকার বিনিময়ে মিথ্যা মামলায় ফাঁসায়। মানবতা বিরোধী অপরাধ মামলায় জাসদ নেতা ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন। অভিযোগ গঠনের পুনর্বিবেচনার আবেদন খারিজ। চার দিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতাগুলোর চিকিৎসায় বিএনপি চেয়ারপারসনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। যুক্তরাজ্যের জনস হপকিন্স, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞ দল, সৌদি আরব, সিঙ্গাপুর, চীনের ডাক্তারদের সাথে যৌথভাবে আলোচনা করেই চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ এবং প্রয়োগ করা হচ্ছে। একটি রোগের চিকিৎসা যাতে অন্যটির উপর বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। ডাক্তাররা বলছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে সামগ্রিক ঝুঁকি এখনো কাটেনি। শনিবার রাত 9টায় এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বিশ্বের সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেশে। তাকে বিদেশে নিয়ে যাওয়া নির্ভর করছে শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ জানতে আমরা হাসপাতালের সামনে যাচ্ছি। আমাদের সহকর্মী আরিফিন শাকিল অপেক্ষা করছেন আমাদের জন্য। আরিফিন, খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। খুব বেশি সুখবর দিতে পারছি না বৃষ্টি, কারণ এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য নিশ্চিত করা হয়নি বা কোনো তথ্য জানানো হয়নি। আমরা কয়েক দফা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। গতকালের পর থেকে আসলে তার পরিস্থিতি কতটা উন্নত হয়েছে কিংবা অবনতি হয়েছে কিনা কিংবা অপরিবর্তিত রয়েছে কিনা কোনো বিষয় আসলে চিকিৎসকরা আমাদেরকে নিশ্চিত করেননি, অর্থাৎ তাদের সঙ্গে যে যোগাযোগের মাধ্যম সেটি স্থাপন করা সম্ভব হয়নি। এর বাহিরে 2:30 নাগাদ বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেই চিকিৎসা সংক্রান্ত তথ্য জানানোর জন্য দলের পক্ষ থেকে একজন মুখপাত্র ঠিক করা হয়েছে, রুহুল কবির রিজভী, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি 2:30 নাগাদ একটি ব্রিফিং করবেন নয়াপল্টনে। সেখানে হয়তো তিনি চিকিৎসা সংক্রান্ত যেই প্রস্তুতির কথা গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন সেই বিষয় নিয়ে তিনি হয়তো কথা বলবেন। এর বাহিরে রাতে বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি একটি ব্রিফিং করার কথা রয়েছে। এখনই সেটি নিশ্চিত হওয়া যায়নি, তবে নানান মাধ্যমে আমরা যতদূর জানতে পেরেছি তিনি গতকাল যেটা বলা হচ্ছিল যে তিনি মেডিসিন গ্রহণ করতে পারছেন, সেখান থেকে খানিকটা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও একেবারে এগুলো বিভিন্ন মাধ্যম থেকে জানা খবর, কারণ এখন পর্যন্ত চিকিৎসকদের তরফ থেকে কোনো তথ্যই আসলে নিশ্চিত করা হয়নি। যারা ভিতরে যাচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ তারা বলছেন তাদের বরাদ দিয়ে আমরা মূলত তথ্য জানাচ্ছি আপনাদেরকে, এবং সেই তথ্যে বলা হচ্ছে গতকালকের থেকে খানিকটা উন্নতি হয়েছে তার শরীর এবং তিনি লিকুইড খাবার গ্রহণ করতে পারছেন। এই ধরনের তথ্য আসছে, যদিও একেবারেই সেগুলো নিশ্চিত নন, কারণ যারা যাচ্ছেন তারাই বলছেন তারা ঠিক কতটুকু যেতে পারছেন সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে। কারণ বিএনপি চেয়ারপারসন যেখানে তাকে ভর্তি করা হয়েছে পুরোটা আইসোলেট করা রাখা হয়েছে, সেখানে চিকিৎসক ছাড়া কেউ যেতে পারছেন না। ফলে চিকিৎসকদের বরাদ দিয়ে কোনো তথ্য না ছাড়া কোনো তথ্য নিশ্চিত না। বৃষ্টি।
রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সোহেলকে তার প্রতিপক্ষ গ্রুপ গণপিটুনি দিচ্ছে এমন খবর তারা পান। পরে সেনাবাহিনীর 3টি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পরপরই হাসপাতাল এবং শের-ই-বাংলা আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তার 2 সহযোগী নয়ন ও রাব্বিকে। সেনা টহল দল তাদের শনাক্তের পর আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত 1টার দিকে সেনাবাহিনীর 6টি টহল দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়। উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি 2টি পিস্তল এবং 6 রাউন্ড গুলি। এই মুহূর্তে আমরা ট্রাইব্যুনালে যাচ্ছি, সেখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলছেন। এইখানে হাসানুল হক ইরু এবং মাহবুবুর রহমান হানিফকে আমরা দেখেছি আলাদা আলাদা মামলায় তাদের বিচার প্রক্রিয়া বেরিয়ে গেল, কিন্তু আরও যারা অনেকেই আছে আপনারা আগে বলছিলেন যে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা মামলায় যেতে পারেন, সেই বিষয়ে একটু আপডেট জানতে চাই। আর একটা বিষয় হচ্ছে যে এই শেখ হাসিনার দেশে ফেরানো নিয়ে আমরা শুনছি যে ভারতকে একটা চিঠি দেওয়া হয়েছে, ভারতও মন্তব্য করেছে, কিন্তু কোনো রেড নোটিশ এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম না। এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের জবাবে আসছি। এই সপ্তাহে আরও বেশ কিছু তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে বলে আমরা আশা করছি। সুতরাং ব্যক্তিগতভাবে যে সমস্ত যারা টপ কমান্ডার ছিলেন তাদের মামলাগুলো যেগুলো তদন্ত শেষ হয়েছে, এই সপ্তাহে আমরা আশা করছি কয়েকটি তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আদালতে দাখিল হবে। আর দ্বিতীয় যেটা বললেন, ভারতের কাছে অপরাধীর প্রত্যার্পণের ব্যাপারে যে বাংলাদেশের রিকোয়েস্ট সেটা করা হয়েছে। রেড নোটিশ অন্য জিনিস, রেড নোটিশ করে ইন্টারপোল, কিন্তু বাংলাদেশ যেটা করছে সেটা ভারতের সাথে অপরাধীর বই সমর্পণ চুক্তির আলোকে তাদেরকে ফেরতের জন্য রিকোয়েস্ট করেছে। ভারত সরকার বলেছে তারা এটা পর্যালোচনা করছেন। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে, এবং একটা সময় যখন সফল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে পেছনে কী কী তৎপরতা ছিল। থ্যাংক ইউ। ইয়াবা কাণ্ডে জড়ানোর অভিযোগে কক্সবাজারের র্যাব সদস্যদের গণবদলি এখন টক অফ দ্য টাউন। রক্ষকই ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অপরাধে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। অন্যদিকে অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব সদর দপ্তর। গত 6 সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া কোতুবালং পশ্চিম পাড়ায় এক বসতঘরের টিনের চালের উপর থেকে 89,600 পিস ইয়াবাসহ 2 নারীকে আটক করে র্যাব 15। না আর আমাদের তারা হতুন জিনিস পাই ইন হনা আর ন জানি ন ফনি ন দেখি উদাহরণ দিন। অভিযানে নগদ 16,71,830 টাকা উদ্ধার দেখানো হয়। সাদ্দাম হোসেন, মহিউদ্দিন, যুবদল নেতা হেলাল উদ্দিন সহ 8 জনকে পলাতক দেখিয়ে উখিয়া থানায় মামলা হয়। এজাহারে হেলালের সহযোগী ও স্থানীয় শামসুল আলমের পুত্র যুবদল নেতা মোহাম্মদ সেলিমের ঠিকানা ঠিক রেখে পিতার নাম লেখা হয় মোহাম্মদ ইসলাম। এজাহারে উল্লেখিত সেলিমকে বাঁচাতে মোহাম্মদ ইসলামের পুত্র কক্সবাজারের স্থানীয় সংবাদকর্মী সেলিম উদ্দিনকে ফাঁসিয়ে দেয় র্যাব। নামের যখন মিল আছে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাকে ওইখানে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। অন্যদিকে গত 26 সেপ্টেম্বর নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ডজন মামলার আসামি জাহাঙ্গীর আলমকে 7টি ইটের টুকরো ও 2টি কাঠের লাঠি সহ গ্রেফতার দেখায় র্যাব 15। উদ্ধারকৃত লক্ষাধিক ইয়াবা না দেখিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে। আসামির নাম, ঠিকানার তথ্য বিভ্রাট, ইয়াবা উদ্ধার করে কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারি সহ নানা অভিযোগে র্যাব 15-এর অধিনায়ক সহ 3 শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়। যে এই স্বল্প সংখ্যক ব্যক্তি বা কর্মকর্তা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, কিন্তু মিডিয়াতে যেটা এসছে যেটা সবাই অন্যায়ের সাথে জড়িত, বিষয়টা মোটেই সঠিক নয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও সম গফুর নামে এক সংবাদকর্মীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল র্যাব। কক্সবাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ইয়াবা বাণিজ্যে ক্ষুব্ধ স্থানীয়রা। আইনিটা দেখলাম সেটা আসলে আমরা সাধারণ জনগণ হিসাবে সেটা মোটেও কাম্য ছিল না আমাদের। নিরীহ মানুষকে ওইভাবে ইয়াবা অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়ে ইয়াবা ব্যবসায়ী বানিয়েছে, অস্ত্র ব্যবসায়ী বানিয়েছে। সাধারণ মানুষকে তারা এভাবে কি মিথ্যা মামলায় ফাঁসিয়ে, টাকার বিনিময়ে মিথ্যা মামলায় ফাঁসায়। অপরাধে জড়িতদের শুধুমাত্র বদলি না করে আইনের আওতায় আনার দাবি বিশিষ্টজনদের। আইনশৃঙ্খলা বাহিনী যারা এখানে পদায়ন হবে তাদেরকে আরও
তাদের ব্যাপারে জেনে এবং যাতে তারা এ ধরনের কাজের সাথে লিপ্ত না হয়। শুধুমাত্র একটা বদলি হলো সেটা কিন্তু আসলে সমাধান না। অপরাধ যদি শতভাগ প্রমাণিত হয়, তারা যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদেরকে এই চাকরি থেকেই একেবারে স্থায়ীভাবে বহিষ্কার করা দরকার। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনের সড়কে গোলাগুলি হয়েছে, এ সময় দুজন গুলিবিদ্ধ হন। আমরা বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের জন্য অপেক্ষা করছেন। প্রবীর, একটু জানাবেন কাদের সাথে এই গোলাগুলির ঘটনা ঘটেছে এবং যে দুজন গুলিবিদ্ধ হয়েছে তারা এখন কেমন আছে? বৃষ্টি, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সার্কিট হাউসের প্রধান ফটকের সামনে, এবং আমাদের উল্টো দিকে যে জায়গাটি সেটা হচ্ছে জেলা এবং দায়রা জজের প্রধান ফটক। এমন জায়গায় গুলাগুলির এই ঘটনায় এবং প্রকাশ্য দিবালোকে এটি মানুষকে ভাবিয়ে তুলেছে এবং দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এখানে যারা একটু দূরে দাঁড়িয়েছিল বা ওই সময় যারা শব্দগুলো শুনেছে, গুলির শব্দ শুনেছে, তারা বলেছে যে পরপর দুটি গুলি শব্দ শুনেছে, তাদেরকে গুলি করা হয়েছে। একইভাবে বিভিন্ন অস্ত্র দিয়ে, এখানে অস্ত্রগুলো পড়ে আছে, এখানে গুলির খোসা পড়ে আছে বলে আমরা দেখতে পাচ্ছি, যে সেগুলো দিয়েও তাদেরকে আঘাত করা হয়েছে। তবে কারা এই আক্রমণটা করেছে, গুলাগুলি করেছে এবং কাদের উপর করেছে সেটি এখনও প্রশাসনের কেউই নিশ্চিত নয়। শুধু স্থানীয়রা বলেছে যে এখানে দুজনকে গুলি করেছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে একজন খুবই গুরুতর, তার অবস্থা আশঙ্কাজনক, হয়তোবা তিনি মারা গিয়েছেন বলে ধারণা। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও সেটি নিশ্চিত করতে পারছে না। অপরদিকে আদালত চত্বরের ঠিক এমন একটি জায়গাতে দিনের বেলায় গুলাগুলি, এটি আসলে মানুষকে ভাবিয়ে তুলেছে। আপনাকে বলে রাখি, গেল কয়েক মাস ধরে খুলনা শহরে এত বেশি হত্যা, গুলাগুলির ঘটনা, চুরি, ছিনতাই সহ নানান জিনিস বেড়ে গেছে। এমনি মানুষ উদ্বিগ্ন। গত কয়েকদিন 16 তারিখে ট্রিপল মার্ডার হয়েছে, 3টি লাশ উদ্ধার করা হয়েছে। আবার দিন দুপুরে একেবারে আদালত চত্বরে, যার এক পাশে সার্কিট হাউস, খুব সন্নিকটে পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয়, এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ্য দিবালোকে আসলে গুলির ঘটনা মানুষকে ভাবিয়ে তুলেছে। আপনারা এসে কখন আসছে, কি দেখছেন? আমরা দেখছি, আমি আসছি 15 মিনিটে এসে দেখছি এই রক্তাক্ত অবস্থা দেখতেছি। আর এইগুলা কিন্তু যে কাকে মারছে, কিভাবে মারছে, এটা আমি দেখি নাই। কাকে মারছে, কিভাবে মারছে সেটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নেই। এটা হচ্ছে আপনার ঘটনা ঘটছে 12:30টার দিকে, 12:30 এই ঘটনা ঘটছে। ঘটনার পর হচ্ছে তাদেরকে দুজন ছিলেন এইখানে, দুজন অল্প বয়স্ক ছিলেন। অল্প বয়স্ক তারা এখানে কোর্টে হয়তো বিভিন্ন কাজ ছিল, এই কাজটা কমপ্লিট করার জন্য তারা এখানে আসছেন। আসার পরপরই তাদেরকে এই দুর্ঘটনার শিকার হইতে হয়েছে এবং হওয়ার পরে তাদেরকে সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই এবং তাৎক্ষণিকভাবে জানা যায় যে একজন মৃত্যুবরণ করেছেন আর একজন গুরুতর আহত হয়েছেন। আমরা শুনছিলাম, তবে প্রশাসন এই বিষয়টি আরও নজরদারি দেবে এবং খুলনার মানুষ যারা, তারা আসলে স্বস্তির জায়গাটা নিঃশ্বাস ফেলতে পারছে না। এত বেশি গোলাগুলি, এত বেশি খুন খারাপে এই বিষয়টা প্রশাসন গুরুত্ব দেবে বলে সকলে প্রত্যাশা করে। বৃষ্টি, আমরা শুনছিলাম। ধন্যবাদ। কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ হবে আগামীকাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আদেশ দেন। আর এ সময় হাসানুল হক ইনুর আইনজীবীরা দাবি করেন হত্যাকাণ্ডের সাথে ইনুর সম্পৃক্ততা নেই। পরে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। জুলাই বিপ্লবকে তথাকথিত বলে মন্তব্য করে ইনু রাষ্ট্রদ্রোহিতা করেছেন। পরে অভিযোগ গঠনের পুনর্বিবেচনা খারিজ করা হয়। পরে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে টেলিভিশনের টক শো অনুষ্ঠানে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননায় প্রসিকিউশনের অভিযোগের শুনানি হবে আজ। এছাড়া চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি দেওয়ারও কথা রয়েছে আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দেশের 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ঝালকাঠি 1 আসনের প্রার্থী চূড়ান্ত হয়নি। এ আসনে কে পাবে দলের মনোনয়ন, এমন প্রশ্ন নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে। এরই মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রচারণা শুরু করেছেন। আসনটিতে ধানের শীষে প্রার্থী হলে সাফল্যের বিষয়ে আশাবাদী নেতাকর্মীরা। রাজাপুর কাঠালিয়া উপজেলার 12টি ইউনিয়নে গঠিত ঝালকাঠি 1 সম্প্রতি 237টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করা হলেও এখনও ফাঁকা রয়েছে এই আসনটি।
স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে কে পাবে এই আসনের মনোনয়ন। নেতাকর্মীরা বলছেন 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং 2008, 18 এবং 24-এর নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল আসনটি। তবে পঞ্চম ও অষ্টম সংসদ নির্বাচনে আসনটির প্রতিনিধিত্ব করে বিএনপি। এবার ধানের শীষে প্রার্থী দেয়া হলে বিজয়ের বিষয়ে আশাবাদী স্থানীয় নেতাকর্মীরা। 1991 থেকে 2001 সাল পর্যন্ত যত জাতীয় নির্বাচন হয়েছে সব নির্বাচনে সেলিম ভাই সম্মুখ সারি নির্বাচন পরিচালনা করছেন। ইনশাআল্লাহ রাজাপুর কাঠালিয়ার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে গোলাম আজম সৈকতকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। বিএনপি রাজপথে যারা ছিল তাদেরকে যদি ওই আসনটা না দেওয়া হয়, জোটের যে প্রার্থীর কথা শুনি মোস্তাফিজুর রহমান ইরান, আমার মনে হয় তিনি ওই আসনে হইতে পারবেন না। মনোনয়ন পেতে দিনরাত এলাকা চষে বেড়াচ্ছেন 6 মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রের নজরে আসতে তুলে ধরছেন দলের দুঃসময়ে তাদের ভূমিকা আর ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা নেতাকে বলেছি আপনি মনোনয়ন তাকেই দিবেন যারা বিগত 17 বছরে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমাদের এখানে মানুষের গত 17 বছরের প্রতীক্ষা, এবং এখানে যারা আগে ধানের শীষের প্রার্থী হিসাবে ছিলেন তারাও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি করে মির্জাপুরি করে অন্য দলে যোগ দিয়েছে। এই আন্দোলন সংগ্রামের দীর্ঘক্ষণ আমার যে অবদান এবং আমি যে এই দলের পক্ষে দেশের পক্ষে যে কাজগুলি করেছি এটা বিবেচনা করে দল আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের রাজাপুর কাঠালিয়া ঝালকাঠিয়াকে মনোনয়ন দিবেন বলে আমি আশা করছি। এই আসনে ধানের শীষকে পাশ কাটিয়ে জোটের কোনো প্রার্থীকে মনোনীত করা হলে সেটি সুবিধাজনক হবে না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ধানের শীষ না গেলে একটু অসুবিধা তো হবেই। ধানের শীষ মার্কা না থাকলে শুধু ঝালকাঠি এক আসনে না, সারা বাংলাদেশে অসুবিধা হয়েছে। মানুষ বিএনপি মানে ধানের শীষ। ঝালকাঠি এক আসনে ভোটার সংখ্যা 2,24,172 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সাথে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে সারা দেশের বিভিন্ন হাসপাতালে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন নার্সরা। সকাল 10টায় শুরু হয়ে কর্মবিরতি বেলা 12টা পর্যন্ত চলে। এতে করে চরম ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। এ সময় আন্দোলনকারীরা বলেন, স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পরও দীর্ঘ 14 মাসেও তাদের পেশাগত সংস্কার ও বিদ্যমান বৈষম্য নিরসনের দাবিগুলো বাস্তবায়ন হয়নি। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছেন দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে রাজশাহীতে প্রাথমিকের পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা। আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন তারা। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে রাজশাহী নগরী ও 9টি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এদিকে খুলনায় খাতা কলমে কর্মবিরতি পালন করলেও পরীক্ষার বিষয় বিবেচনা নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তাদের 3 দফা দাবিগুলো হচ্ছে বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীতকরণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান, শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবি। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল 9টা থেকে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন সারা দেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এর ফলে সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সব পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। এতে করে ক্ষোভ প্রকাশ করেন সেবা নিতে আসা রোগীরা। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশে মেডিকেল কলেজ ও হাসপাতালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। জানান 3 দশক ধরে 10ম গ্রেডের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। একই দাবিতে চট্টগ্রাম, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেন বিভিন্ন ইনস্টিটিউটে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দীর্ঘ 31 বছর ধরে আমরা একটা মাত্র দাবি, আমাদের বাংলাদেশের সকল ডিপ্লোমা 10ম গ্রেড। তখন থেকে ভিড় বসি ওষুধ যে আমরা বলে মিটিং করেছে করিয়ে দেবে। কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। শুধু একটি সড়কেই এই চলতি বছর 13 জনের প্রাণ গেছে। জেলায় 63টি সড়ক দুর্ঘটনায়
59 জনের প্রাণহানি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, যানবাহনের বেপরোয়া চলাচলের কারণেই মৃত্যুর মিছিল বাড়ছে। আর সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের তুলনায় রাস্তার প্রশস্ততা কম থাকায় দুর্ঘটনা ঘটছে। দেখতে স্বাভাবিক মনে হলেও এই পথ যেন সাক্ষাৎ মরণ ফাঁদ। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়ক। জেলার বিভিন্ন স্থান থেকে স্থলবন্দরে প্রতিদিনে আসা যাওয়া করে শত শত যানবাহন। রাস্তার বিভিন্ন পয়েন্টে রয়েছে নির্দেশক, তবুও দুর্ঘটনা কমছে না কোনোভাবেই। অবস্থা এমন, এখন এই পথে যাতায়াত করতে আতঙ্কে থাকেন যাত্রীরা। ভয় করে মনে হয় কখন যে অ্যাক্সিডেন্ট হয়, এমনি তো ভয় অ্যাক্সিডেন্ট হইতেছি, দিনকে দিন অ্যাক্সিডেন্ট হইতেছি। স্কুলে বাচ্চা কাচ্চা এবং আমরা মানুষগুলো চলাফিরে বাচ্চা নিয়ে আগায় যাইতে বা আসতে সমস্যা। এখানে গাড়ি কোনো জায়গায় কোনো বিট নাই। স্থানীয়রা বলছেন, বেপরোয়া ড্রাইভিংয়ের কারণেই সড়কে ঝরছে প্রাণ। চলতি বছর এই সড়কে প্রাণ গেছে 13 জনের। 2 বছরের দুর্ঘটনায় নিহত হয়েছেন 21 জন। গাড়ি এত স্পিডে চালায়, ব্রেক করতে গেলে গাড়ি উল্টে যায়, দেখা যায় ড্রাইভারও মারা যায়, পথচারীও মারা যায়। গাড়ি চালালে হ্যান্ডেল জাগার পরে গাড়ি কন্ট্রোল করা যায় না। প্রতি মাসে নাহলে 2-3 অ্যাক্সিডেন্ট হয়, 2 জন 3 জন 4 জন লোক করে মারা যায়। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের তুলনায় সড়ক কম প্রশস্ত হওয়ায় ঘটছে দুর্ঘটনা। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সড়ক বিভাগের। রাস্তাগুলো প্রসারিত না, রাস্তাগুলো হলো সরু বা চিকন। ইনশিওর করতে হবে যে আমাদেরকে সবাইকে লাইসেন্সবিহীন যারা থাকবে তাদেরকে আটকাই দেওয়া, তাহলে আমাদের এই অ্যাক্সিডেন্টটা কম হবে। আমরা অনুসন্ধান করছি কোন জায়গাগুলোতে আসলে অধিক দুর্ঘটনা ঘটছে। এগুলো আমরা আমলে নিয়ে এখানে যদি ফুট ওভারব্রিজ যেখানে স্কুল আছে সেটি করা যায় কিনা সেটি আমরা বিবেচনায় নিচ্ছি। 1 বছরে জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে 63টি, প্রাণ হারিয়েছেন 59 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন করার দাবিতে 1 ঘন্টা ব্লকেট কর্মসূচি করেছেন স্থানীয়রা। সকালে নিরাপদ সড়কের দাবিতে সাতকানিয়ার কেরানীহাট অংশে জমায়েত হয় তারা। এতে সড়কের 2 পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আটকে থাকে পণ্যবাহী যানবাহন সহ গণপরিবহন। আর ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায় অনেককে। এর আগে সড়কে অবস্থান নিয়ে দ্রুত সড়ক সম্প্রসারণের দাবি জানান বিক্ষুব্ধরা। অভিযোগ করেন, বিভিন্ন সময় দুর্ঘটনা হলেও নীরব ভূমিকা রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি তুলে নেওয়া হয়। দুই দিন ধরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে আছে ভুটানগামী পণ্যবাহী ট্রাকের চালান। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি পেলেই রওনা হবে ট্রান্সশিপমেন্টের এসব পণ্য। গেল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে 6.5 টন ট্রাকের চালান ভুটানের উদ্দেশ্যে যাত্রা করে। এটি শুক্রবার ভোরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে পৌঁছে ভারত হয়ে ভুটানে যাওয়ার কথা মালবাহী এই কন্টেইনারের। তবে এখনো ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি মেলেনি। দেশটির স্থলবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এদিকে ট্রানজিট পেয়ে ব্যবসায়ীরা খুশি হলেও লালমনিরহাট থেকে বুড়িমারি জাতীয় মহাসড়কটি শুরু হওয়ায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে। তাই এই সড়ক 4 লেন করার দাবি স্থানীয়দের। বুড়িমারি কাস্টমস আমাদের কাস্টমস আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করেছি। ভুটান ইন্ডিয়ান কাস্টমসের কাছ থেকে এখনো রুট পারমিট পাই নাই। রুট পারমিট পাওয়া মাত্র আমরা আমাদের এই চালানটি খালাস প্রদান করব। শান্তিকালীন পদক পেলেন বিমান বাহিনীর 40 জন কর্মকর্তা ও বিমান সেনা। সকালে বিমান বাহিনীর সদর দপ্তরে পদক তুলে দেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের যে কোনো প্রয়োজনে নিরলসভাবে কাজ করবে বিমান বাহিনী। পদকের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যারা পদক পাননি তাদের মন খারাপ না করে আগামীর জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। আত্মতৃপ্তির চাইতে বড় কোনো পদক নেই জানিয়ে উৎসাহ না হারানোর আহ্বান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের। বলেন, সবার নিরলস পরিশ্রম বিমান বাহিনীকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আজকের এই অর্জন আপনাদের গৌরবোজ্জ্বল ও দৃষ্টান্তমূলক অবদানের যথাযথ মূল্যায়ন। আজকের এই অর্জন আপনাদের দায়িত্ব বহুগুণে বাড়িয়ে দিল। যারা পদক পেয়েছেন তাদের কিন্তু এখন আর কোনো ভুল করার সুযোগ নাই। এখন যদি কোথাও আপনারা কোনো শৃঙ্খলা ভঙ্গ করেন বা আপনাদের কাজে কোনো গাফিলতি বা অবহেলা ধরা পড়ে, তাহলে এই অর্জন পুরোপুরি ভুল প্রমাণিত হয়ে যাবে। তাই আমি আশা করি এই অর্জনকে ভিত ধরে আপনারা ভবিষ্যতে আরও অনেক সাফল্য গাথা রচনা করবেন।
উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর কার্যনির্বাহী কমিটি নির্বাচন 2026-এর ভোট গ্রহণ। সকাল থেকে সেগুনবাগিচার শফিকুল কবির মিলনায়তনে ভোটাররা ভিড় করছেন। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 5টা পর্যন্ত চলবে। এবারে নির্বাচনে 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা 1952 জন। কয়েকটি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে কয়েকজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আর ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয় 1995 সালে। স্বাধীন অরাজনৈতিক এই সংগঠন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পেশার মর্যাদা রক্ষায় কাজ করে থাকে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুবই ভালো আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সেটা আসলে ভোটাররা বলতে পারবে, যারা সমর্থক আছে তারা বলতে পারবে। তবে পরিবেশ অনেক সুন্দর। ডিআরইউ ভোট মানে আমাদের কাছে একটা উৎসব মুখর দিন থাকে। সারাটা দিন আমরা একটা উৎসবের মধ্যে দিয়ে থাকি, কিন্তু এখনো পর্যন্ত ভোটারদের উপস্থিতি এরকম হয়নি। উন্মুক্ত অবাধ গণতন্ত্রের যে চর্চা, সেটা ঢাকা রিপোর্টার্স ইউনিটি বরাবর দেখিয়ে আসছে এবং সেটারই প্রতিফলন এবারও ঘটছে। এই সংগঠনে যদি আমি সদস্যদের মানোন্নয়ন করতে হয়, তাদের আত্ম উন্নয়নের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে বন্দুকধারীর হামলায় শিশুসহ 4 জন নিহত হয়েছে, 10 জন আহত হয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় একটি ব্যাংকুয়েট হলে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে এই হামলা হয়। ঘটনাস্থলে পরিবারের সদস্যদের অনেকেই উপস্থিত ছিলেন। হঠাৎ করে এ সময় এক আততায়ী তাদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে 4 জন নিহত হন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় আর ওই আততায়ী পালিয়ে যায়। এ নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এখনও হামলার কারণ স্পষ্ট জানা যায়নি, তবে পুলিশের ধারণা উদ্দেশ্য প্রণোদিত হয়েই এই হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে। আইডিএফ এর হামলায় উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে 70,000, গুরুতর আহত 1,70,000-এরও বেশি ফিলিস্তিনি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে, গাজায় 2 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে নিষ্ঠুরতার সব মাত্রা ছাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গেল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও বিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। শনিবার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছে 2 শিশু। একই দিন গাজায় বিভিন্ন এলাকায় একযোগে স্থল, নৌ, বিমান হামলা চালিয়েছে আইডিএফ। তুরস্কের ঐতিহাসিক নীল মসজিদ ঘুরে দেখলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ 14 লিও। মুসলিমদের ধর্মীয় স্থাপনার প্রতি সম্মান জানাতে মসজিদে প্রবেশ করলেন খালি পায়ে, নীরবে চারপাশ ঘুরে দেখেন। মসজিদের ভেতরে তাকে প্রার্থনা করতে বললে বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন পোপ। পূর্বসূরি পোপদের সফরের প্রথা মেনে পালন করেন 1 মিনিট নীরবতাও। পোপ লিওকে এক নজর দেখতে ইস্তাম্বুলে ভিড় করেছে বহু দেশের মানুষ। জুতা খুলে তুরস্কের ঐতিহাসিক সুলতান আহমেদ বা নীল মসজিদে প্রবেশ করছেন পোপ 14 লিও। ঘুরে দেখছেন মুসলিমদের ধর্মীয় স্থাপনা। প্রথমবারের মতো মার্কিন বংশোদ্ভূত কোনো পোপের পা পড়ল ঐতিহাসিক এই মসজিদে। 4 দিনের সফরে তুরস্কে রয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ 14 লিও। ইস্তাম্বুলে ক্যাথলিক ও অর্থোডক্স চার্চের সম্মিলিত ম্যাস প্রেয়ার বা গণপ্রার্থনায় অংশ নেন তিনি। সফরের অংশ হিসেবে ঐতিহাসিক নীল মসজিদেও ঘুরতে যান পোপ। এ সময় তাকে খোদার ঘরে দাঁড়িয়ে প্রার্থনা করতে বলেন মসজিদের ইমাম। বিনয়ের সাথে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে শুধুমাত্র মসজিদ ঘুরে দেখার আর্জি জানান পোপ। এর আগে 2006 সালে পোপ ষোড়শ বেনেডিক্ট এবং 2014 সালে পোপ ফ্রান্সিস গিয়েছিলেন মসজিদটিতে। দুজনেই ধর্মীয় স্থানের সম্মানে পালন করেছিলেন 1 মিনিট নীরবতা। তবে এ দফায় শুধুমাত্র চারপাশ ঘুরে মসজিদ ভ্রমণের রীতি সারলেন পোপ লিও। ক্যাথলিক ধর্মগুরুকে এক নজর দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইস্তাম্বুলে ভিড় করেছে বহু মানুষ। প্রথমবারের মতো পোপ এখানে এসেছেন। তিনি আমাদের প্রতিবেশী ফিলাডেলফিয়ার ভিলানোভার বাসিন্দা। পোপের আগমন উপলক্ষে ক্যাথলিক ও অর্থোডক্স চার্চের সম্মিলিত আয়োজন দেখতে এখানে এসেছি। আমার ছেলে ও আমি এখানে ঘুরতে এসেছিলাম, শুনলাম এই শহরে পোপ আসছেন, তাই আমরা তাকে দেখতে চলে এসেছি। খুবই আনন্দিত ও উত্তেজিত আমরা। পোপকে এক ঝলক দেখতে অপেক্ষা করছি।
তুরস্কের গৌরবময় ইতিহাস বয়ে বেড়ানো এই মসজিদটি তৈরি হয়েছিল অটোমান সাম্রাজ্যের সম্রাট প্রথম সুলতান আহমেদের আমলে। ফিরোজা নীল ও সাদা রঙের অন্তত 20,000 ইজনিক টালি ব্যবহার করা হয়েছে স্থাপনাটিতে। কেতাবি নাম সুলতান আহমেদ মসজিদ হলেও বিশ্বব্যাপী পরিচিত ব্লু মস্ক বা নীল মসজিদ নামে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।